নমস্কার। শুরু করছি খোলা চিঠির পক্ষ থেকে আজকের কবিতা এবং কথার যে এক লাইভ প্রোগ্রাম, লাইভ অনুষ্ঠান। সেই লাইভ অনুষ্ঠানে আজকে আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ সেই সত্যিকারের সাহিত্যপ্রেমী, সাহিত্যসেবী, আমাদের সবার প্রিয় তারকদা, অর্থাৎ তারক দেবনাথ মহাশয়, তাকে শ্রদ্ধা জানাই। তাকে শ্রদ্ধা না জানালে আমাদের এই প্রোগ্রাম সফল হবে না। বহুদিন থেকে দেখেছি কি অমানসিক পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি, এমনকি আর্থিক অনটন। সে যে কি অনটন একদম তার কাছ থেকে আমি তো দেখেছি, এবং যার ফলে তার আজকের এই সাফল্য, সেই সাফল্যতে ভীষণ ভালো লাগে। কেন কি মোটিভেশনাল ভিডিওতে দেখেছি, গল্পে পড়েছি, প্রবন্ধে পড়েছি যে সফলতা লাভ করতে গেলে নাকি ভীষণ পরিশ্রম করতে হয়। তো ভীষণ যে পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমি আমাদের তারকদাকে দেখে 100% বুঝতে পেরেছি। একটা প্রবাদ বাক্য আছে না, যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। সত্যি তারকদা এখনো প্রমাণ করে দিচ্ছেন সেই অমোঘ বাণীটা। কি ভীষণ পরিশ্রম। তারকদা সম্পর্কে আসবো, অবশ্যই তার গুণগান তো গাইতেই হবে। না শুধুমাত্র তিনি আমাকে সুযোগ দিয়েছে তা নয়, আজকের খোলা চিঠির যে লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামে আমাকে দায়িত্ব দিয়েছে বলে তা নয়। আসলে যার গুণ আছে তার গুণগান তো গাইতেই হয়। কি ঠিক নয় কি? কথাগুলো যদি সত্যি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের যে সাহিত্য আলোচনামূলক যে কথা, সেই কথাতে যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব সবার কমেন্টকে নিয়ে আলোচনায় আজকে লাইভ রাখা। তো আমাদের অতি প্রিয় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা সাহিত্যপ্রেমীদের কাছে, বাঙালিদের কাছে, শুধু বাঙালি বলবো না, আপামর পৃথিবীর সাহিত্যপ্রেমীদের কাছে, সঙ্গীত প্রেমীদের কাছে সেই বিখ্যাত মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে আমরা অনুষ্ঠান করি 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। গত 22শে শ্রাবণে ঠিক এরকম একটা লাইভ প্রোগ্রামের জন্য আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আজ আমি শোনাতে চাই। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যু দিবসকে স্মরণে রেখে আজকের এই সাহিত্য আলোচনা শুরু করতে চাই। তাই আজ আমার প্রথম নিবেদন, কবিতার নাম আজ 22শে শ্রাবণ। 2020 সালের
অগস্ট মাসের 7 তারিখে কবিতাটা লিখেছিলাম। যারা এখনো অনলাইনে আসেননি তাদেরকে অনুরোধ করব, অবশ্যই আসুন। যতদূর জানি খোলাচিটির যে পেজ, সেই পেজে 650-র অধিক মেম্বার আছেন এবং তার মধ্যে অনেকেই কিন্তু লাইভে আছেন। যদি সত্যিকারের সাহিত্যপ্রেমী হন, শুধু নিজেরটা শোনাবো এমন নয়, অপরটাও শুনতে হবে, শোনাতে হবে। তো শুরু করি আজকের আমার প্রথম কবিতা। আজ 22শে শ্রাবণ। সকালে ঘুম ভাঙতেই আজ সাহিত্য পোকাটা জেগে উঠল, কিছু একটা লিখতেই হবে। সংসারের চাপ আর সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে সাহিত্য পোকার জীবন স্তব্ধ প্রায়। সাহিত্য সেবীদের জন্ম ও মৃত্যু দিনে একটু জাগে, মোবাইলের আলোয় খাতা কলম খুঁজতে বলে। জানলা দিয়ে দেখলাম মাধ্যমিকের স্টার ছেলেটি পড়ছে। বললাম, হ্যাঁ রে শঙ্কু, আজ কত তারিখ বেশ? হাতের ঘড়িটা একবার দেখে বলল, 7ই আগস্ট। আমার সাদা মাটা পড়াশোনার ছোট্ট মেয়েটার ব্যস্ততা দেখে বললাম, কিরে মা, ব্যস্ত কেন? 8টার ঘুম আজ 7 সকালে ভাঙালি কেন? আজ যে 22শে শ্রাবণ বাবা, তো আজ রবি ঠাকুরের মৃত্যুদিন। স্টার পাওয়া ছেলেটাও এ খবর রাখে না, আর তুই? মেয়ের মা বলল, বাংলায় লেটার পাওয়া রিমিও জানে না, বাংলায় এম.এ. সুহাসও নয়। তবে আমাদের সুচেতনা ওর আজ অনলাইন নৃত্য প্রতিযোগিতা আছে যে। ঘাড় ঘুরিয়ে দেখলাম বইয়ের তাকে একা একা রবীন্দ্র রচনাবলী মাকড়সার জালে হাঁসফাঁস করছে। রবি ঠাকুরের ছবিটার দিকে তাকালাম। ওমা, কই সে ছবি? আমাদের 3 জনের ছবির ফ্রেম ঝুলছে সেই স্থানে। আমিও তো এতদিন খেয়াল করিনি। রবীন্দ্রনাথকে সরিয়ে তার স্থান দখল করে নিয়েছি আমরা। আধুনিক ঠান্ডা লড়াইয়ের রবি কবি পিছু হটেছেন। নমস্কার, আমার প্রথম নিবেদন। তো এক এক করে 40টি মিনিট কাটাতে হবে। যখন আজকের লাইভের দায়িত্বটা পেয়েছিলাম, সত্যিই ভীষণ টেনশন হচ্ছিল যে 40টা মিনিট এই কবিতা নিয়ে কিভাবে কাটাবো। কিন্তু ওই যে আমাদের মতো সাহিত্য পোকাদের, সাহিত্য পাগলদের, হ্যাঁ, এই দ্রুত বেয়ে চলা 5G গতির সমাজে সাহিত্য নিয়ে পড়ে থাকা ব্যক্তিরা পাগলই তো, কি বলেন আপনি? সেই পাগলদেরকে উদ্বুদ্ধ করার জন্য তো আমাদের সেই তারকদা আছে না? তো তারকদাকে বলেছিলাম এই 40টা মিনিট কিভাবে কাটাবো। তারকদার সেই মুচকি হাসি এবং বলেছিলেন, আরে পারবে, তুমি না পারলে কে পারবে। আসলে এমনভাবে উনি মোটিভেট করেন আমাদেরকে, সত্যিই মানে কনফিডেন্স ওনার সামনে আসলেই বেড়ে যায়। এর আগেও দেখেছি অর্থের টানাটানিতে জর্জরিত তারকদা পত্রিকা প্রকাশ করার জন্য আমাদের মতো অপাঙ্ক্তীয় লেখকদের লেখা
বাংলার চারিদিকে, বিশ্বের চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি ছুটে বেড়াচ্ছেন। সেই এক জামা, এক প্যান্ট, অভাবের সমস্ত ছাপ তার ব্যাগ, তার চোখে মুখে পোশাকই রয়েছে। কিন্তু তার সামনে আসলে তার কথায় এতটাই উদ্বুদ্ধ আমরা হয়ে পড়ি যে সত্যি অভাব আবার কি? অভাব অর্থের থাকতে পারে, কিন্তু কবি সাহিত্যিকদের আবেগে অভাব থাকবে না। আর যখনই আবেগে অভাব বোধ করি, আমাদের সেই তারকদা আছেন না, তারকদাকে ফোন করলে বা সাক্ষাৎ করলে কিন্তু আমাদের সেই আবেগের অভাব নিমেষে মিটে যায়। তো অনেক কথা বলছি, এবার আসবো আমার দ্বিতীয় কবিতা। দ্বিতীয় কবিতাটার নাম আজ সত্যি নববর্ষ শুভ। সাহিত্য জীবনের আয়নায় তো আমরা জানি, জীবন আজ করোনাতে সন্ত্রস্ত। তাই পরিবেশের এই সন্ত্রস্ত যে একটা আভাস, সেই আভাসটা কবিতাতে উঠে আসবে না তা তো কখনো হয় না। কারণ ওই যে আবার সাহিত্য তো জীবনেরই আয়না। তো আজকের এই কবিতায় করোনার সন্ত্রস্ত ছবি উঠে এসেছে। কবিতাটার নাম আজ সত্যি নববর্ষ শুভ। শুরু করি। আজ সার্থক নববর্ষ, বছরের পর বছর শুভকামনাগুলি অজান্তেই হাতের নাগালে। আজ আসলেই শুভ নববর্ষ। তুমি বলেছ উন্নতি হোক, আমি বুঝেছি স্বপ্নের গাড়িটা, আইফোনটা পাবো বোধ হয় এবছরে। সবাই বলল সম্পর্ক মধুর হোক, বুঝলাম অগ্নি সাক্ষীর অশান্তির শেষ হোক। পরকীয়ার সব বাধা দূর হোক, প্রেম হোক আজাদ পাখি, তুমি পাঠালে শুভ নববর্ষ। ভাবলাম একই সূর্য, একই পৃথিবী, নতুন কই যান্ত্রিক শুভেচ্ছা বার্তা, সেভ টু ইউ। লক্ষ লক্ষ শুভকামনা, অথচ ধ্বংসের হাতছানি চলছেই। মুখোশ পরা অভিবাদন, গিভ অ্যান্ড টেক পলিসি। আজ আসলেই শুভবর্ষ। আধুনিকতার বর্ম চুরমার করে শুভকামনা সার্থক হয়েছে। যদিও মানুষ হওয়ার বিদ্যা বানিয়েছে মহামূর্খ। গবেষণাপত্রগুলো সুখ শান্তির খোঁজ দিতে চরম ব্যর্থ, বরং জঞ্জালে ভরিয়েছে চারপাশগুলো। অমৃত খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে গরল গিলিয়েছে। তাই দেহ মন পরিবেশ আজ বিষাক্ত। আজ আজ আসলেই আকাঙ্ক্ষিত সেই নববর্ষ। পরিবেশ আজ বিষমুক্ত, পাখির কলবে মুখরিত। গঙ্গার জল আজ আবার পানযোগ্য। সময়ের মূল্য বোঝা মানুষ আর ব্যস্ত নয়। অলস সময় ধারা বেয়ে সংসার সুখের নীড়ে ব্যস্ত। নাস্তিকগুলোও আজ ওরাওলায় বিশ্বাস রাখছে। আজ সার্থক নববর্ষ। সেই গড্ডালিকা প্রবাহের স্কুল নেই, সিলেবাসের ভয় নেই, শৈশবগুলোর বইয়ের বোঝাই উৎপীড়ন নেই, কারখানার ধোঁয়া নেই, অফিসের তাড়া নেই, জীবন তো তবু থেমে নেই। ফাস্ট ফুডটা জীবন নয়, চাল ডাল আলু নুন তেল ব্যাস।
অথচ রঙিন জীবন গড়তে গিয়ে মুখে চুনকালি পড়েছে। পৃথিবীটা দুঃখালয়ন, সুখ খোঁজা, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব জ্বলে গেল। প্রদীপের নিচের অন্ধকার দূর করার বৃথা চেষ্টা, শুধু গরম তেলের দগদগে ঘা থেকে যায়। আজ সত্যি নববর্ষটা শুভ। ভয় আর ভালোবাসা মানবীকে বানায়, আত্ম অহংকার ধ্বংসের দিকে টেনে নেয়। সৃষ্টিকর্তার জন্য ভয় আর ভালোবাসা যদি থাকে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে। পরিপূর্ণ প্রকৃতিকে সংস্কার করা বড়ই মূর্খামি। আমার দ্বিতীয় নিবেদন শেষ করলাম। এরপর কিছু আধুনিক কবিতা, যে কবিতাগুলো আধুনিক মানুষদের মনের মণিকোঠার গল্প, যে কবিতাগুলো সত্যি আধুনিক বলে মনে হবে আপনাদের। সাহসিকতার সঙ্গে লেখার চেষ্টা করেছি। সাহিত্য জীবনের আয়না, কিন্তু এখন যে কবিতাটা আমি শোনাতে চাইছি বা এর পরবর্তীকালে যে কবিতাগুলো আমি শোনাতে চাইব, এটা কিন্তু ধরে নেওয়ার দরকার নেই যে কবির নিজের কথা নাকি। আসলে কবিরা হলেন ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান যারা দর্শন করতে পারে তারাই কিন্তু কবি হতে পারে। আর সমস্ত কথাই, কবিতার সমস্ত কথাই যে কবির নিজের জীবন দিয়ে উপলব্ধি, তা কিন্তু নাও হতে পারে। তো ফিরে যাব সেই আমাদের তারকদার কথায়, যিনি কিনা আমাদের মতো প্রান্তিক কবি, সাহিত্যিক, গল্পকার, নাট্যকারদেরকে আগলে রেখেছেন, ঐক্যবদ্ধ করে রেখেছেন আমাদের খোলা চিঠি সাহিত্য সংগঠনের মাধ্যমে। ভীষণ কষ্ট, ভীষণ মানসিক শারীরিক কষ্ট উপেক্ষা করে শুধু এই সাহিত্য প্রেমীদের পাশে দাঁড়িয়েছেন, এই সাহিত্য প্রেমীদের স্বপ্নগুলো পূরণ করার আপ্রাণ চেষ্টা করছেন। সেই তারক দেবনাথ দাদাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে পরিচয় বহু বছর আগে। তখন আমি সদ্য যুবক মাত্র। কবিতা লেখার নেশা, সাহিত্য প্রেমের নেশায় মশগুল, একটা পত্রিকা করার ভীষণ বাসনা, নিজের পত্রিকা, যে পত্রিকাতে আমার মতো অপাংক্তেয়দের স্থান দিয়ে তাদেরকে কাছে টেনে নেব, তাদের পাশে দাঁড়াবো, ঠিক এখন যেমন তারা করছেন। অনেক লেখা জোগাড় হয়েছিল, পয়সার সংকলন ছিল না, তাই বিভিন্ন প্রিন্টিং ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সঠিক দাম না পাওয়ায়, সঠিক মূল্য না পাওয়ায় আমাদের সেই পত্রিকা ছাপিয়ে দিতে তারা চান, কারণ তারা পাটিগণিত ভালো বোঝে। সাহিত্য বোঝেন কি না বোঝেন সেই বিতর্কে যাব না, তারা তো পাটিগণিত বোঝে। চৈতালি বাসু, নমস্কার দিদি ভাই, আছেন থাকুন,
আরও যারা আছেন কমেন্টে অবশ্যই আসুন, ভালো লাগবে। সমাজে সত্যি সাহিত্যসেবীরা আজ একাকী বোধ করছে, কারণ সমাজ কিন্তু অন্য স্রোতে দুর্বার গতিতে, আর আমরা যারা সাহিত্যপ্রেমী তারা অন্তত ঐক্যবদ্ধ না হলে আমাদের এই একাকিত্ব কিন্তু কাটবে না। শুভ সন্ধ্যা দাদা, একটু জোরে বলতে পারে তো, দারুণ। তো যারা এই পেজে আছেন, অর্থাৎ খোলা চিঠির পেজে আছেন, তো সেক্ষেত্রে আমি দেখছিলাম পেজটা ঘেটে ঘেটে অন্তত পেজের মধ্যে 650 মেম্বার রয়েছে, এবং 650 মেম্বারদের মধ্যে কিন্তু অনেকেই লাইভে আছেন। খোলা চিঠি একটা সাহিত্য পেজ, সাহিত্যিকদের একটা সংগঠন। তো যারা খোলা চিঠির পেজে রয়েছেন মেম্বার হিসেবে, ধরে নিতেই পারে তারা সবাই সাহিত্যপ্রেমী, এবং তারা সাহিত্যের জন্যই তাদের অবসর, তাদের অর্থ, তাদের দেহ মন নিবেদন করেছেন, এটা ধরে নিতেই পারি। এই ধরে নেওয়াটা কিন্তু বাদলতা নয়। তারকদা স্বাগত জানিয়েছেন, আর নতুন করে স্বাগত জানানো দরকার নেই, কারণ আজকে এই যে সাহিত্য আলোচনা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, আজকের 40 মিনিট সময় কাটানোর জন্য যে দায়িত্ব দিয়েছেন আমার উপর বিশ্বাস রেখে, সেই দায়িত্ব পাওয়াতেই আমি মুগ্ধ হয়ে গেছি তারক দাদা। আপনার কথার আগে আমি অনেকক্ষণ বলেছি যে তখন আমি সবে যুবক হয়ে উঠেছি, সাহিত্যের পোকা মাথায় কিলবিল করছে, ঠিক সেই মুহূর্তে কিছু কবিতা নিয়ে, এবার সাউন্ড ঠিক আসছে? কেউ একটু আনসার দেবেন। তো সেই মুহূর্তে বিভিন্ন প্রকাশক, অর্থাৎ যারা ছাপাখানার মালিক, সেই ছাপাখানার মালিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি যে আমার পত্রিকাটা একটু ছাপিয়ে দিন প্লিজ। কিন্তু তারা পাটিগণিতিক মস্তিষ্কে ঠাসা, তারা কিন্তু কেউ পাত্তা দেননি। তারা সাহিত্য বোঝেন কি বোঝেন না সেটা জানি না, কিন্তু পাটিগণিতটা তারা বোঝেন। কিন্তু আমাদের সেই সাহিত্য প্রেমী, আমাদের মতো প্রান্তিক সাহিত্যিকদের যিনি ভীষণভাবে উদ্বুদ্ধ করেন, নিজের শারীরিক মানসিক আর্থিক ক্ষতি স্বীকার করেও যিনি আমাদের মতো প্রান্তিক সাহিত্যিকদেরকে উপরে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেই তারক দাদা ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন যে বলুন এসো, তোমার সেই সমস্ত অগোছালো কবিতা নয়, কবিতার মতো লেখাগুলো, গল্প নয়, গল্প লেখার মতো গল্পগুলো ছাপিয়ে দেব। তারক দাদা বুকে টেনে নিয়ে আমার সেই প্রথম পত্রিকা উনি কিন্তু প্রকাশ করে দিয়েছিলেন। উনি একবারও কত পয়সা নিয়ে এসছে বলুন এ কথা বলেননি। তারপর দেখলাম যে পত্রিকা প্রকাশ করার যে কি ঝকমারি, কি দায়িত্ববোধ, কি কষ্ট, কি পরিশ্রম, কি আর্থিক নয় ছয় হওয়ার সিস্টেম রয়েছে এই প্রিন্টিং ব্যবসায়ে। তারপর আস্তে আস্তে সেই পত্রিকা প্রকাশনা থেকে দূরে সরে গিয়ে তারকদার মতন ব্যক্তির সাহচর্যে সাহিত্য চর্চাটা কিন্তু করতে পেরেছিলাম। তাই তারকদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে একদম বয়সে ছোট হলেও বন্ধুর মতো কিন্তু উনি মিশেছেন, এবং একদম ওনার বাড়ি থেকে আমি দেখে এসেছি কোন লেভেল থেকে উনি কতটা কষ্ট করলে আজকে এই জায়গায় যেতে পারেন।
নিজের জন্য না, আমাদের মতো প্রান্তিক সাহিত্যসেবী যাদেরকে কলকাতার পত্রিকারা, বিখ্যাত সব লিটিল ম্যাগরাও আমাদেরকে পাত্তা দিত না, কিন্তু আজকে তারাও দাদা আমাদেরকে বুকে জড়িয়ে ধরে আমাদেরকে আগলে রেখেছেন। তাই আমরা সবাই কৃতজ্ঞ, এটা আমরা বিশ্বাস রাখি। তো অনেক কথা বললাম। আজকের যে আলোচনা, কথা এবং কবিতা, অবশ্যই অলরেডি কিন্তু আমি দুটো কবিতা পড়ে ফেলেছি, এখন পড়ব আর একটা কবিতা, যে কবিতাটা অবশ্যই আধুনিক কবিতা, আধুনিক অর্থে আধুনিক কবিতা। বর্তমান যে জীবনযাত্রা, শিক্ষার মান বেড়েছে কিন্তু শিক্ষা বাড়েনি, মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু মানুষ বাড়েনি। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে মানুষের সংসারের প্রকৃত সমস্যা নিয়ে আমার একটা কবিতা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কবিতার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি আমার চিন্তা ভাবনা, আমার দর্শন, আমার অবলোকনকে আমি শব্দের মাধ্যমে ছবি আঁকার চেষ্টা করেছি, সমস্ত ভুল ত্রুটি আমার। আমার 3 নম্বর কবিতা, কবিতার নাম রেখেছি জীবন তো একটাই। আমার আজকের কাব্য কাহিনী দেব মাল্যকে নিয়ে। সেই যে কলেজের পার্ট টাইম টিচার, আরে সেই যে দারুণ ভাষণ দেন, হ্যাঁ ভালো কবিতাও লেখেন, আরও কত একটা এটা সেটা করেন, সাংবাদিক, ছবি আঁকিয়ে। ও তাও চিনতে পারলেন না? চিনবেন, অবশ্যই চিনবেন, সম্পূর্ণটা শুনুন আগে। কষ্ট করলে কেষ্ট মেলে, চারিদিকের মধুমাখা হাতছানির ডাক উপেক্ষা করে কষ্ট করেছে কেষ্ট মিলবে বলে। সমাজে অচল হয়ে পড়েছে, সেদিন বুঝলো যেদিন সুন্দরী বউটার সম্মান বাঁচাতে পার মাতাল রাজুর বিরুদ্ধে লড়তে হলো একা একা। শব্দ এখনো কম হচ্ছে? সবাই নীরব দর্শক হলো, রা কারল না মুদির জ্ঞানদা। পাঁর মাতালের মূল্য বেশি পার্ট টাইম টিচারের চেয়ে সমাজে। টিউশন, কলেজের চাপ, নিত্য নতুন কোর্স, বিবাহিত জীবনে নাজেহাল। মাথারোগকে বউটা কম শিক্ষিতা, কম বোঝে। শত অভাবের মাঝেও দেবমাল্যকে প্রতিদেবতাই ভাবে। অত শত না বুঝেও স্বামীর কাজকর্মকে সম্মান দেয়। দেবমাল্যর এই এক গর্ব, একজন তার মূল্য তো বোঝে। অবসরে জ্ঞানের বোঝা হালকা করে বউকে বুঝিয়ে সমাজটা কিভাবে ধ্বংস হয়ে গেছে। প্রতিবেশীরা কেমন মুখোশ পরে সং সাজে, তারাই শুধু ভালো মানুষ, মনের মতো দম্পতি। কথা দিয়েছে মুখোশ নয়, মানুষ হয়ে থাকবে চিরকাল। জানালা খোলা দায়, বাইরে আধুনিকতার গনগনে আগুন। কে কার সঙ্গে সংসার পেতেছে বোঝা যায় না। কে দাসী আর কে মাসি, কে বা কার স্ত্রী। সাদা চোখে বোঝা বড় কঠিন এ সমাজ ব্যবস্থায়। বারবার গবেষণাপত্রে উঠে আসে অর্থনৈতিক হাহাকারের ছবি। সমাজ আজ অর্থ নয় নৈতিকভাবে বিধ্বস্ত। ভ্যানওয়ালাটার সমস্যা রুটি রোজগার যতটা নয়, তত বেশি নিজের পরকীয়া আর বউয়ের পরপুরুষ ঘেঁষা স্বভাব। আজ অর্থ অনর্থের মূল নয়, জানালা খুললে চোখে পড়ে অহরহ।
স্বইচ্ছা বন্দিনী স্ত্রী বড় প্রিয় নীতি বাগিস দেবমাল্যের। আধুনিকতা রোগ গ্রাস করেনি, স্বেচ্ছা নির্বাসনে একলা যাপন, সঙ্গী শুধু টিভির রিমোট। অনেক হিসাব কষে বাঁচানো সময় আর স্বল্প টাকায় পাওয়া ভাগ করে নেওয়া বিনোদন, রবিবারের সিনেমা, রেস্টুরেন্ট। আধুনিকতার আরামের সঙ্গে তাল মেলাতে ব্যাংকের কিস্তি হাঁপ লাগিয়ে দেয় মরতে মরতে চলা। একটাই আশা, আগামী বছরটা গেলেই কিস্তি শেষ। মান অভিমান, কিস্তির হিসাব, নতুন লোন, বেশ চলছিল। পূজার কেনা, প্যান্ডেল হপিং, হিসাব মতো। বেহিসাবির স্বাধীনতার স্বাদ মেটাবার উপায় কই। কিন্তু দেবমাল্য চমকে উঠেছিল বইয়ের আর একটা সমান্তরাল জীবনের কাহিনী শুনে। অগ্নিসাক্ষী রাখা সংসারকে সযত্নে বাঁচিয়ে অন্য মনের মানুষ, যাকে নাকি সব বলা যায়, হিসাব ছাড়া বেহিসাবি জীবন। হিসাবি জীবনটাও তো একটা মুখোশ। অঙ্ক কষে সুখী থাকাটাও আর একটা বড় মুখোশ। জানলার বাইরেও মুখোশ, ভিতরেও মুখোশ। একটা বেহিসাবি স্বাধীন যা ইচ্ছে তাই জীবন। পেতে গেলে একটু ঝুঁকি নেওয়ার সাহস চাই। সেই সাহসটাই দেখিয়েছে দেবমাল্যর অগ্নি সাক্ষী করা সঙ্গিনী। নমস্কার, আমার তৃতীয় কবিতা শেষ করলাম। আলী সাহেব বলেছেন, মানুষের সমস্যা নিয়ে লেখা জীবনের কবিতাটি বেশ ভালোই লাগলো। বাস্তব, ধন্যবাদ জানাই। অবশ্যই কবিতাটা শেষ পর্যন্ত শুনেছেন আশা করি। চৈতালি বাসু লিখছেন, কবিতাটি দারুণ, অনেক ধন্যবাদ। আমার ধারণা, যারা সাহিত্যজীবী, সাহিত্যসেবী, বর্তমান সমাজে কিন্তু ভীষণ একা। কারণ এই সাহিত্য সেবার মতো বোকা কর্মটি কেউ করতে চায় না। সবাই ছুটছে, 5G'র যুগ না, ছুটছে তো ছুটছে, কিন্তু কবিতা লেখার মতো, গল্প লেখার মতো বস্তা পচা কাজ আর কয়জন করতে চায়। কিন্তু আমরা যারা সাহিত্যের অঙ্গনে আছি, তারা ছিলাম এবং থাকব। কারণ আমরা যে জীবন দর্শন নিয়ে চলি, সেই জীবন দর্শনটাই কিন্তু অবশেষে মানুষের সেই অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম সুখ, আনন্দ দিতে পারে। সবাইকে অনুরোধ করব, এই লাইভটা এবং অন্যান্য যারা লাইভে আসবেন তাদের লাইভটা নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। সাধারণ মানুষ, সাহিত্যপ্রেমী হোক বা সাহিত্য সেবী না হোক, তারা যেন এই সাহিত্যের অনাবিল স্বাদ পেতে পারেন এবং তাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আজকের এই লাইভে অবশ্যই তারকদাকে নিয়ে বেশ কয়েকটা বলেছি। তার সঙ্গে আমার যে সম্পর্ক, অর্থাৎ যখন আমি আমার একটা পত্রিকা প্রকাশ করার জন্য বিভিন্ন প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরছিলাম, কেউ কিন্তু পাত্তা দেয়নি। কারণ আমার কাছে পয়সা কম ছিল। আমার পত্রিকাটা প্রকাশ করার পর তাদের পাটিগণিতিক অঙ্ক আমাদের তাদের হয়তো মেটাতে পারছিল না। কিন্তু সেই তারকদা কিন্তু আমাকে ডেকে নিয়েছিল যে, বলুন এসো, তোমার কবিতা, তোমার গল্প, তোমার বন্ধুদের লেখাগুলি নিয়ে এসো, তোমার প্রথম কবিতা আমি ছেপে দেব। মনে আছে সেই হাতে লেটার সেট করা সেই ওনার ছাপাখানা, সেখানে বসে 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 আমার সেই প্রথম কবিতার এবং গল্পের যে সমারোহের পত্রিকা, যার নাম ছিল ছোটদের সাথী, সেটা কিন্তু আমার তারকদা ছাপিয়ে দিয়েছিলেন। এবং তারপর দেখেছি আমার পাড়াতে উনি যাত্রা করতে এসেছিলেন,
ভীষণ যাত্রাপ্রেমী, তখন তো যাত্রা ভীষণভাবে হতো, এবং সেই যাত্রার যারা কুশীলব ছিল সেই কুশীলবদের মধ্যে তখন আমি ছোট্ট বরুণ, আমাকে কিন্তু তারকদা ডেকে নিয়েছিলেন, এবং কি খুশি হয়েছিলাম যে আজকে যারা কুশীলব, আমার নায়ক নায়িকা, তারা আজকে আমাকে বুকে টেনে নিচ্ছে। মানে কুশীলবদের সঙ্গে যে আমার একটা একাত্ম আছে, এটা কিন্তু একটা দারুণ ফিল হয়েছিল সেই সময়। তার একটি মাত্র কারণ এই সাহিত্য। এই সাহিত্যই কিন্তু আমাকে সেখানে পৌঁছে দিয়েছিল। তারকদার যাত্রা যখন হচ্ছে, আমি কিন্তু আমার দর্শক বন্ধু, আমার আত্মীয়দের সঙ্গে বলেছিলাম, ওই যে স্টেজে উনি যে অভিনয়টা করছে, আমার কিন্তু খুব প্রিয়, আমার কাছের লোক। উনি শুধু যাত্রা নাটক অভিনয় করে না, উনি কিন্তু সাহিত্য প্রেমী, উনি কিন্তু কবিতা লিখতে পারেন, উনি গল্প লেখেন, উনি প্রবন্ধ লেখেন। কিন্তু এখন সেদিন দেখলাম উনি একটা কবিতা পোস্ট করেছেন, কি ভীষণ ওনার লেখা, কি ভীষণ আবেগ। কিন্তু আমাদের মতো অপাংক্তীয়দেরকে পাংক্তীয় করার জন্য উনি তার সেই আবেগ, সাহিত্যের আবেগ ছেড়ে দিয়ে প্রকাশনার দায়িত্ব নিয়েছেন, যে প্রকাশনার মতো মহৎ কাজটির দ্বারা আমাদের লেখাগুলো মানুষের চোখের সামনে পৌঁছাতে পারছে। আলী সাহেব বলছেন, আমাদের সহজে কেউ বুঝে না ভাই, অবশেষে হয়তো বোঝেন। আসলে ব্যাপার হচ্ছে, সাহিত্য একটা লেভেলের আছে, এবং সাইকোলজি যেটা বলছে যে যে বিষয়টা বোঝে সেই বিষয়টাই নিয়ে তিনি মেতে থাকেন। তো সাহিত্য বোঝাটাও কিন্তু অত সহজ ব্যাপার নয়। তবে যারা আমরা সাহিত্য প্রেমী, যারা সাহিত্য চর্চা করি, আমার ব্যক্তিগত অভিমত যে সাহিত্যের ভাষা, সাহিত্যের রূপক, অলঙ্কার সাধারণ মানুষ যাতে বোঝে সেই ধরনেরই ব্যবহার করা উচিত। তবুও লেখার একটা শৈলী থাকে, লেখার একটা স্টাইল থাকে নিজস্ব, সেই স্টাইল থেকে তো কেউ আর বেরিয়ে আসতে পারে না। বঙ্কিমচন্দ্রকে যদি বলা হতো শরৎচন্দ্রের মতো লেখা লিখতে, জানি না উনি পারতেন কি না। যদিও সেই সমস্ত মহান ব্যক্তিদের সমালোচনা করা আমাদের খাটে না। আসলে শরৎচন্দ্রের এক স্টাইল, বঙ্কিমচন্দ্রের এক স্টাইল, রবীন্দ্রনাথের এক স্টাইল, এবং ঠিক আমাদের মধ্যেও আমরা প্রত্যেককে নিজস্ব স্টাইল নিয়ে চলছি, বেঁচে আছি। আমি তাদেরকে বলেছিলাম যে এই যে লাইভ প্রোগ্রামটা আমরা করছি, লাইভটা মানে একা একা বক বক করা, কেউ মানে অংশগ্রহণ করতে পারছে না, এটা কিন্তু বেশ ভালো লাগছে না। সবাই যদি এসে স্ক্রিনের মধ্যে এসে সবাই মিলে একসঙ্গে গল্প করতে পারতাম, কি ভীষণ হতো। আসলে সেই আমাদের সেই মহামারী করোনা, আজকে আমরা তো অনেক প্রোগ্রাম করেছি এক সময়, কিন্তু করতে পারছি না। এখন প্রযুক্তির মাধ্যমে আমাদের এই লাইভ প্রোগ্রাম করতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিকাল থেকে কিন্তু আমি আর তারকদা ট্রাই করছিলাম যে স্ট্রিমিয়ার্ডে যদি সবাইকে নিয়ে করা যায়, কিন্তু প্রযুক্তিতে আমরা হয়তো অত সরগরম হতে পারিনি। তো তাতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আমরা ট্রাই করেছি। মানে আমার সাউন্ড শোনা যাচ্ছে তো তারকদার শোনা যাচ্ছে না, তারকদারটা শোনা যাচ্ছে তো আমার শোনা যাচ্ছে না, এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আমি প্রস্তাবটা দিয়েছিলাম যে দাদা, আমি আমার কম্পিউটার থেকে লাইভটা করব, আপনি অ্যাঙ্কার হিসেবে থাকবেন, প্রশ্ন উত্তরে পর্বটা খুব সুন্দর হতো। তবে এখনও তো প্রোগ্রাম বাকি রয়েছে, আমাদের অনেকেই তো লাইভে আসবেন। পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে স্ট্রিমিয়ার্ডে একদম যেভাবে টিভি চ্যানেলগুলোতে হয় সেইগুলি করার আমরা চেষ্টা করব অবশ্যই। তো করোনাকালে যে মানুষের সঙ্গে মানুষের একটা ভেদাভেদ সৃষ্টি করেছে, মানে আমরা মনের দিক থেকে এক হলেও দৈহিকভাবে বা আমরা পাশাপাশি আসতে পারছি না, আসাতে যে বাধা, সেই বাধা কিন্তু আমরা অতিক্রম করছি প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ সাহিত্য কখনো থেমে থাকবে না। সাহিত্য আবেগের জিনিস,
তো সেই আবেগকে কখনো বেঁধে রাখা যায়নি, যাবে না। এটা কিন্তু আমাদের তারক দাদা প্রমাণ করে দিয়েছেন যে কে কোথায় আছি। কিন্তু দেখেন আজকে লাইভে আমরা যুক্ত হতে পেরেছি, সাহিত্য চর্চা হচ্ছে, সাহিত্য আলোচনা হচ্ছে। সাহিত্য চিরন্তন শাশ্বত, সাহিত্যকে কখনো দমিয়ে রাখা যায় না, সেটা তারকদা আর একবার প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই তারকদাকে। তো অনেক কথা বললাম। গুড ইভিনিং দিদি। তো অনেক কথা বললাম, আরেকটা কবিতা শোনাবো। অ্যাকচুয়ালি শোনাবই তো, সুযোগ পেয়েছি। তারকদার কল্যাণে আমাকে দায়িত্ব দিয়েছেন আজকে 40 মিনিট। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কি বলেন আপনারা? কমেন্টে জানান। আমি তো ছাড়ছি না, এই একটা মহান সুযোগ কিন্তু পেয়েছি, ছাড়বো না তো ছাড়বো না। আমার সমস্ত কবিতা আপনাদেরকে শুনিয়েই ছাড়বো। হ্যাঁ, আপনাদের লাইভগুলোও দেখি, শুনি, কারণ শুধু নিজেরটা শোনাবো আর অন্যেরটা শোনাবো না, এটা কিন্তু হতে পারে না। সাহিত্যিক মানে উচ্চ মনের মানুষ, তাদের চিন্তা ভাবনা সমাজের আর 5টা ব্যক্তির থেকে আলাদা। তো আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, প্রত্যেকের লাইভ দেখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্টে যদি কিছু না বলার থাকে, গুড ইভিনিং গুড মর্নিংও বলতে হবে, তাহলে লাইক চিহ্ন দিতে হবে। এই কাজটা আমাদের করতে হবে এই সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্যে। আমরা সবাই এক আছি, এটা আমাদেরকে প্রমাণ দিতেই হবে। সাহিত্য কখনো হারবে না, আর আমরা সাহিত্যের সৈনিক। এই সৈনিকরা কখনো পিছপা হবে না, ভোগ করো না। তবুও আমরা আছি সাহিত্যকে নিয়ে এবং থাকব। এরপর আমার চতুর্থ কবিতাটাও এটা একদম বাস্তবসম্মত কবিতা, আধুনিক কবিতা, এবং বর্তমান যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের নির্যাস নিংড়ে রাখার চেষ্টা করেছি আমার এই চতুর্থ কবিতা দিয়ে। কবিতার নাম বাঁচার খুঁটি। এই কবিতা প্রসঙ্গে একটু বলি। এই বাঁচার খুঁটি কবিতাটা গত বছর লিখেছিলাম এবং এটা ভিডিও করে সেটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম। প্রচুর ভিউ হয়েছিল এবং প্রচুর ভালো ভালো কমেন্ট এবং প্রচুর শেয়ার হয়েছিল এই কবিতাটা। আমরা কবি, আমরা কবিতা লিখি, প্রত্যেকটা কবিতা কিন্তু আমাদের অপত্য স্নেহে তাদেরকে লালন করি। কোনো সন্তান তার বাবা মায়ের কাছে প্রতিবন্ধী হতে পারে না, খারাপ হতে পারে না। কোনো কবিতা, কোনো লেখা, কোনো গল্প কিন্তু সাহিত্যিকের কাছে, যিনি সৃষ্টি করেছেন তার কাছে খারাপ হতে পারে না। তবুও যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে আমার এই কবিতাটা ভীষণ, প্রায় 2-2.5 হাজার ভিউ হয়েছিল, মানে 2-2.5 হাজার ব্যক্তি কবিতাটা শুনেছেন। তার জন্য আমি উল্লেখ করলাম যে কবিতাটা নিশ্চয়ই কিছু পেয়েছেন তারা। তো কবিতাটা আমি শোনাচ্ছি। কবিতাটার নাম বাঁচার খুঁটি। যে পরের ঘরের চাল ঠিক করতে চায়, তার নিজের ঘরের চাল ঠিক থাকে না। অন্যের চোখের জল মোছাতে যে মোটিভেশনাল লেকচার দেয়, ফেসবুকে পোস্ট দেয়, তার চোখ মরুভূমির মতো শুকনো, জল আর অবশিষ্ট নেই। লোকের সংসার ঠিক করে দেওয়া বুদ্ধিমানটি আজ ডিভোর্সের কেস খেয়ে আদালতে দৌড়ায়। প্রতিবেশী যার শত্রু হলো, তার স্বর্গসুখের হিংসায় তারই হৃদয় আজ নরক যন্ত্রণায় কাতরায়। সুখের পালক গুঁজে কাক হয়ে ময়ূর সাজে সে, পাছে তার অনুসরণকারীরা আইডল ভেবে নেওয়া বোকা মানুষগুলো বাঁচার আশা হারায়। ক্ষত বিক্ষত হৃদয়টাকে রঙিন ন্যাকড়ায় মুড়ে ফেলতে হয়।
বিরাট দেশ উদ্ধার করতে গিয়ে নিজের সুসজ্জিত ছোট্ট একটা নৌকা কখন ভেঙে চুরমার হয়ে গেছে, মিথ্যা সুখের স্রোত এসে ভাসিয়ে নিয়ে গেছে। ডুবতে থাকা পালখানা দেখেও বুঝতে পারেনি সে। বিরাট টাইটানিকের গল্প জেনেও ছোট্ট নৌকার উপর তার ভীষণ ভরসা ছিল, কারণ সে তো আপাদ মস্তক নিজের হাতে গড়া। ফিরিয়ে আনার সমস্ত অস্ত্র ভোতা হয়ে গেছে। দামি আর একটা তৈরি, কাঠিন্য কিছু নেই। আপন সৃষ্টির প্রতি ভালোবাসার টান আর একটাতে মেটে না। প্রথম ভালোবাসা বলে কথা। সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি কি? যতই মন্দ হোক, প্রথম ভালোবাসা সোনার আংটি হয়। ফিরে পেতে চাই যে কোনো মূল্যে। দেশের জন্য সংসার সুখ ছেড়েছেন কত মনীষী। এত বড় মহান সবাই কি হতে পারে? অনুপ্রেরণা ছাড়া চলা বড় কঠিন। মোটিভেশন ছাড়া মোটিভেশনাল লেকচার দেওয়া যায় না। দাদা দাদা বলেই সম্বোধন করলাম। এই লাইভে আপনি এত অ্যাক্টিভ, চৈতালিদিও আছেন, তখন থেকে দেখছেন, মানে সত্যি কথা মোটিভেশন পাচ্ছি তো। তারকদা যখন বলেছিলেন যে 40 মিনিট তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশন। আপনাদের এই প্রশংসা সত্যি হজম করার ক্ষমতা আমার নেই। তো তারক দাদা যেদিন বলেছিলেন যে বরুণ 13 তারিখের দায়িত্ব তোমাকে নিতে হবে, সেদিন কিন্তু আমি ভয়ে পেয়ে গেছিলাম, কি পারবো তো। কিন্তু তারকদার সেই কথা, আরে তুমি পারবে না মানে? আমার উপর কনফিডেন্স ছিল না, কিন্তু তারকদা আমার সেই কনফিডেন্স জাগিয়েছে বারবার। তো এখন মনে হচ্ছে 40 মিনিট কেন, 40 ঘন্টাও আমি কাটিয়ে দিতে পারবো যদি আপনারা এইভাবে সমর্থন করেন। সত্যিই ভালো লাগছে। এরকম একাকী লাইভ কোনোদিন করিনি, তাও আবার কবিতা নিয়ে। যে কবিতা কিনা এখনকার মানুষের বেরুচির জিনিস। তবে এই গ্রুপে কিন্তু আমি দেখেছি 650-এরও অধিক মেম্বার রয়েছে। তো ভেবেছিলাম এই বর্তমান সমাজে তারকদা এদেরকে এনেছেন কোথা থেকে, এরা তো একটা রত্ন। আজকে সবাই হয়তো ব্যস্ত আছেন, 3-4 জন 5 জন যারা দেখছেন তারা অবশ্যই এই লাইভটা পরবর্তীকালে পোস্ট হবে, আপনারা দেখবেন, কমেন্ট করবেন। ভুল ভ্রান্তি একদম ভীষণভাবে লিখে দেবেন, কারণ আমি তো আপনাদেরই লোক, তাই না? যদি কোনো ভুল করে থাকি কোনো কবিতাতে, কোনো পরিবেশনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রাগ ঢাক নয়, শুধু প্রশংসা নয়, নিন্দাও করবেন, কারণ আমি জানি সমালোচনা সেই করে যে আমাকে ভালোবাসবে। আর আপনাদের সেই সমালোচনাতে আমরা কিন্তু সবাই মিলে বড় হব। তো তারকদার কথা না বললেই নয়। আজকেও চেষ্টা করেছিলাম, বললাম যে স্ট্রিম ইয়ার্ডে আমরা সবাইকে নিয়ে, অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে সবাইকে নিয়ে যেমন আর কি ডিবেটিং হয় টিভিতে, ঠিক সেরকম করে একটা পরিবেশনা করার চেষ্টা করেছিলাম আমরা। বিকালবেলা আমি, তারকদা এবং তারকদার কিছু টেকনিশিয়ান, তারা নিয়ে আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। শেষে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ঠিক আছে, ঈশ্বর যখন সেই সুযোগ দেয়নি, আমরা তারকদার সহযোগিতাতে আমরা লাইভেই আলোচনা করব। করোনা অনেক কিছুই থামিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সাহিত্য চর্চা থামিয়ে দেয়নি, কারণ আমাদের দাদা আছে তো আমাদের সঙ্গে, কি তাই না? আমাদের তারক দাদা আছেন। তো নেক্সট কবিতায় যাব। 5টা কবিতা আমি পড়েছি, এবার যে কবিতাটা পড়ব সেই কবিতাটা
বাচন ভঙ্গি বেশ সুন্দর। দাদা, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার কমেন্টে। এবার একটা কবিতা শোনাবো, যে কবিতাটা অবশ্যই, আচ্ছা শব্দ ঠিক আছে কিনা এখন কয়েকজন কমেন্ট করেছিলেন, চৈতালি দি মনে কমেন্ট করেছিলেন যে শব্দ শোনা যাচ্ছে না। এবার যে কবিতাটা, এই কবিতাটা তো যে বিষয়বস্তু আছে এটা তো মনে হয় আধুনিক সভ্যতার আধুনিক সংসারে অহরহ ঘটনা। আসলে শিক্ষা আমাদের অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু এত পরিমাণ ইগো দিয়েছে, ইগোটাকে এত বৃদ্ধি করিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আজকে আমাদের সংসারে ফল্গু ধারার মতো অশান্তি বয়ে চলছে। এবং সেই অশান্তির অনেকে গোপন রেখেছি, অনেকে গোপন রাখতে পারছি না, অনেকে আবার অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। সেই প্রেমের সেই বন্ধন থাকছে না। তো ঠিকই ধরেছেন। আমার এই কবিতার নাম হচ্ছে ডিভোর্স। তো ডিভোর্স নিয়ে আমার কি চিন্তা ভাবনা তার কাব্যিক রূপে আমি দিতে চাই। ভুল ভ্রান্তি নিজ গুণে ক্ষমা করবেন প্লিজ। আমার যে চিন্তা ভাবনা এবং আমি যা সমাজে দেখেছি ঠিক সেরকম একটা ছবি আঁকার চেষ্টা করেছি। শুরু করছি আমার ষষ্ঠ কবিতা, ডিভোর্স। ভালো আছো কিনা জিজ্ঞাসা করার অধিকার হারিয়েছি। তুমি বলেছ কোর্ট বিচার দিয়েছে, ড্রিঙ্ক দ্য লাইফ টু দ্য লিজ। শেষ চুমুক পর্যন্ত জীবনটা উপভোগ করো। আর কোনো আমতা আমতা নেই, সরি যেচে জ্ঞান ঝাড়ার জন্য। সত্যি স্বভাব যায় না মূলে। আমার এই জ্ঞানের ফুলঝড়ি আজকের এই দূরত্বের অন্যতম কারণ। সুখ শান্তিতে থাকার জন্য বর্পণ পাওয়া সব আসবাবপত্র, বাসন কোসন, গয়না, লেপ তোষক সব ফেরত দিয়েছি। কোর্ট বলেছে বলে নয়, স্মৃতির চিহ্ন রাখতে চাইনি। মোটর ভ্যানওয়ালা কভার ছেঁড়া তেল চিটচিটে বালিশটা নেয়নি। আজ ফেলে দিলাম পাড়ার ডোবার পাড়ে। না না, রাগে নয়, আপনি বেরিয়ে আসা অশ্রুতে প্রতি রাতে ভিজে চুপড়ি হয়ে বেটা পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল। ভাবছি আই হসপিটালে একবার দেখিয়ে নেব চোখ দুটি। রাতের আধার নামলেই চোখে জল আসে, আর বুকটা ব্যথা করে, নাকটা ফুলে ওঠে, কাঁচা জল পড়ে। আবার ভাবি লক্ষণ ভিত্তিক ওষুধ, হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, রোগটা গোড়া থেকে নির্মূল হতো। ঘরবাড়ি আর আমার অগোছালো নেই। অগোছালো সংসার বড়ই না পছন্দ আমার। নোংরা রান্নাঘরটা এখন তক তক করছে। ডাইনিং টেবিলের নিচেটা একটু ঘন ঘন মুছি। সামান্য ধুলো পায়ে লাগলেই ঝাড়ুটা চালিয়ে দিই। আনমনে ভাবি তুমি যখন আসবে দেখে বলবে, বাহ, যেমন চাইতে তেমনই তো চকচকে রেখেছ দেখি। মনটা এমনই, আমার খাই আর তোমার কথা ভাবি। বড্ড বেইমান চোখ দুটো। আমি করি যত্ন আর অন্যের কথা ভেবে জল ফেলে রাত দিন। তখন তো এক গ্লাস জল নিয়েও খেতাম না। এখন সব করি, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। না না, ক্লান্ত লাগে না। যদিও পাওয়া যায় না, কাজের লোক রাখার চেষ্টা করিনি কখনো। সমস্ত কাজ সেরেও
একটা শখও বাতিল করিনি। মোবাইল ঘাঁটি, লিখি, পড়ি, টিভি দেখি, একটু রাত জাগাটা বেশি হয়ে যাচ্ছে। আসলে ঘুম কম হচ্ছে, বয়সটা বাড়ছে তো। তখন তো সকাল 8টা পর্যন্ত ঘুমাতাম, চোখ খুলে দেখতাম সব কাজ শেষ, তোমার অপেক্ষা করছো আমার ওঠার, চা বানাবে তাই। বৃদ্ধা মা আর ছেলেটাও আমার সঙ্গেই রেখেছি, যাতে নতুন জীবন গড়তে তোমার কোনো প্রবলেম না হয়। আর আমি তো 40-এর চালসে বুড়ো, কোনো স্বাদ আর বাকি নেই। গড়লেও যখন ভাঙে, মহাকাল যখন ক্ষমাহীন, তখন ভাঙা গড়ার জুয়া খেলতে আমি রাজি নই। নিজে হাতে গড়েও তোমার স্মৃতি যখন সম্বল হলো, স্মৃতির ধ্বংসের গড় রচনা করার মতো সাহসী আমি নই। সার্চ করলেই মিলে ডিভোর্সের ইন্ধনে দেওয়া মোটিভেশনাল ভিডিও। সম্পর্ক যখন বিষাক্ত, ছেড়ে হাঁপ নেওয়াই ভালো। প্রচুর ভিউজ, প্রচুর কামাচ্ছে তারা। জগতে গড়ার চেয়ে ভাঙা সহজ, অথচ ভেঙে দাও, গুঁড়িয়ে দাও নাকি প্রগতির স্লোগান। যন্ত্রণা লাঘব করতে অঙ্গ কেটে বাদ দিয়ে দাও, সেটাই নাকি সেরা দাওয়াই। সমাজে ডিভোর্স এখন বেশ ট্রেন্ডিং। বড় সংসার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি ট্রেন্ড ছিল কিছুদিন আগে, আর আজ নিউক্লিয়ার ফ্যামিলিতে সুখ নেই। ডিভোর্সটা আজ খুব ট্রেন্ডিং। জীবনটা তো একটা, সুখ লুটতে এসেছি। বন্ধন মানেই বদ্ধ। লিভ টুগেদার চালাও, লিভ ইন করো। এবার ট্রেন্ডিং করব সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদারের জীবন। জীবন জুড়ে শুধু যৌনতা থাকবে, কিন্তু বিবাহ নৈব নৈব চ। নমস্কার, আমার ষষ্ঠ কবিতা শেষ করলাম, এবং সঙ্গে আমার আজকের টাইম শেষ। শুধু শেষ নয়, আমি কিন্তু 8টা থেকেই শুরু করেছি, এখন আমার ঘড়িতে 9টি বাজে। অর্থাৎ 1 ঘন্টা কথা এবং কবিতাতে কাটিয়ে দিলাম। আপনাদের সাহচর্যে রইলাম। জানি না কেমন হলো। যারা কমেন্ট করেছেন, ভালো কমেন্টই করেছেন। যারা পরবর্তীকালে ভিডিও দেখবেন, তারা যদি ভুল খুঁজে পান, খুঁত খুঁজে পান, অবশ্যই লিখবেন, মন প্রাণ দিয়ে লিখবেন। যারা ভালো বলেছেন তাদেরকেও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর যারা খারাপ বলবেন তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। কারণ ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন, আর এই ভালো মন্দ নিয়েই আমাদেরকে চলতে হবে। আলো প্লাস চোনা, আলোচনা। আলো এবং চোনা একসঙ্গে, আলোটা নেব, চোনাটাকে দূর করে দেব। সবাইকে ধন্যবাদ জানাই। তারকদাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের দিনটার দায়িত্ব দিয়ে আমাকে কৃতার্থ করার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন। করোনামুক্ত সমাজ, করোনামুক্ত বিশ্ব অচিরেই গড়ব, এই বিশ্বাস। ত্রিকালদর্শী সাহিত্যিক হিসাবে এই বিশ্বাস আমি রাখি যে এই করোনার চোখ রাঙানি আর বেশি দিন নয়। আমরা আবার একত্রিত হব, মিলিত হব, সাহিত্যের নৌকায় করে সারা বিশ্ব ভ্রমণ করব। আজ এখানেই রাখছি। শুভরাত্রি।